গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের টেবিল মেনু নিয়ে। টেবিল মেনুর টেবিল, সেল, কলাম, রো কিভাবে তৈরি করে, কিভাবে ডিলিট করে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত দেখেছি, আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইলাস্ট্রেশন গ্রুপ। স্টেশনের গ্রুপের মধ্যে প্রথমে রয়েছে পিকচার এন্ড ক্লিপ আর্ট। পিকচার এন্ড ক্লিপ আর্ট দুটাই ছবি সংক্রান্ত কাজ, দুটারই ছবি সংক্রান্ত কাজ। একটি হলো আপনার কম্পিউটারের মধ্যে বা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ডিকশনারিতে যে সকল ফটোগুলো, ক্লিপ আর্টগুলো রয়েছে, ওই সকল ফটোগুলো আমরা ক্লিপ আর্ট থেকে বের করতে পারবো। ক্লিপ আর্টের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে আনতে পারবো। আর যে সকল ফটোগুলো যেগুলো আমরা এক্সটার্নাল ভাবে কম্পিউটারের মধ্যে যুক্ত করি, অ্যাড করি, ডাউনলোড করি, ডাউনলোড করার অনেকগুলো মাধ্যম আছে। এক নাম্বার হলো সিডি ভিসিডি থেকে কপি করা, দ্বিতীয় নাম্বার হলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা, তৃতীয় নাম্বার হলো মেমোরি কার্ড অথবা অন্য কোনো হার্ড ডিস্ক থেকে কপি করা। এভাবে আরো অনেকগুলো মাধ্যম রয়েছে যে আপনার কম্পিউটারের মধ্যে ফটোগুলো কিভাবে আপলোড বা আপনি কপি করে আপনার কম্পিউটারের মধ্যে রাখবেন। তো যে সকল ফটোগুলো আপনি কোনো না কোনো মাধ্যমে আপনার কম্পিউটারের মধ্যে রেখেছেন, ওইখান থেকে নির্দিষ্ট কোনো ফটো যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে আনতে চান, তাহলে আপনাকে পিকচার ক্লিক করতে হবে। ইনসার্ট মেনুর পিকচারে যখন ক্লিক করব, এরপরে লোকেশন থেকে মার্ক করে দিতে হবে আপনি কোন ফটোটা আনতে চান, কোন ফটোটা আপনার লাগবে। যেই ফটোটা আপনার লাগবে ওই ফটোর মধ্যে আপনি ক্লিক করেন। উদাহরণস্বরূপ আমরা এই ফটোটাকে নিলাম, সিলেক্ট করলাম, এরপর ইনসার্ট ক্লিক করলাম। আমি যখন ইনসার্ট ক্লিক করলাম তখন এই ফটোটা আমার কম্পিউটারের মধ্যে চলে আসছে। ডিলিট করে দিলাম, আবারও ইনসার্ট মেনুতে গেলাম, পিকচারে গেলাম। এইভাবে আমরা দেখে নিব আবার কোন ফটোটা আমরা নিতে চাই, কোন ফটোটা আমাদের দরকার। যে ফটোটা আমাদের দরকার ওই ফটোর উপর ক্লিক করে আমরা আবারও ইনসার্ট ক্লিক করব। এইভাবে আপনি যেভাবে যতবারই অথবা যে কোনো পিকচার আপনার স্ক্রিনের মধ্যে আনতে চান, এই পদ্ধতিতে আপনাকে আনতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা ইনসার্ট মেনু টেবিল তৈরি করেছি তখন এখানে দুইটা মেনু আসছে নতুন করে। এখানে যেমন দুইটা মেনু আসছিল, ঠিক আমরা যখন কোন ফটো আমাদের স্ক্রিনের মধ্যে নিয়ে আসব তখন আমাদের স্বতন্ত্র আরেকটি মেনু পাবো যেটির নাম হলো ফরম্যাট মেনু। এই ফরম্যাট মেনুটা কেন আসলো কে বলতে পারবেন? এই ফরম্যাট মেনুটা কেন আসলো বলেন কেউ আর এই একজন। ছবিটা যুক্ত করার জন্য আসছে। ছবি তো আমরা যুক্ত করলাম, যুক্ত জি, এই করার জন্য। পরে গিয়ে আসছে, কিন্তু কেন আসলো, আগে কেন আসলো না? কারণ স্যার এটা ছবির এখন কাজ হবে, এটা দরকার পড়বে। না, আরেকজন বলেন। আপনি বুঝতে পেরেছেন বাট বুঝাইতে পারেন নাই। আরেকজন বলেন। ওইটা ওই ফ্রেম মানে কি রকম হবে ওইটার জন্য।
আরেকজন বলেন। ফটোটার বিভিন্ন কাজ কর্ম করা যাবে ওখান থেকে, হয়তো এরকম। সিলেটি মানুষ, সিলেটিনি। সিলেট, সিলেটি না স্যার, তবে সিলেট অঞ্চলে অনেকদিন যাবত ছিলাম, এই জন্যই চেঞ্জ করে ফেলছেন নিজেরে? কিছুটা চেঞ্জ হয়ে গেছিল, আবার ঠিক করছি ইনশাল্লাহ। পান খাইছেন বেশি করে? জি স্যার। আচ্ছা, তার মানে হলো এই ফটোটা যখন আমরা আনলাম, আনার পরে যখন আমরা একটা মেনু পেয়েছি, ফরম্যাট মেনু, তাহলে বুঝতে হবে এই ফরম্যাট মেনুটা আসার কারণ হলো এই ছবি সংক্রান্ত যে সকল কমান্ড গুলো রয়েছে কাজ করার জন্য, ওই কমান্ড গুলো আমাদের ফরম্যাট মেনুতে রয়েছে। অর্থাৎ আমরা এই ছবিতে কি কি করতে পারবো, কি কি করা যাবে, বা আমরা কি কি কাজ করব, এই সকল কাজগুলো কোন মেনুতে রয়েছে? ফরম্যাট মেনুতে। ফরম্যাট মেনুতে। এই ফরম্যাট মেনুতে থাকার কারণে যখন ফটোটা আমরা নিয়ে আসি তখনই কেবল আসে, আবার যখন ছবিটাকে ডিলিট করে ফেলি তখন চলে যায়। এই আসা আর চলে যাওয়া এর পার্থক্য হলো এই জায়গায়, যদি এই ধরনের কোনো কাজ করার প্রয়োজন না হয়, ইচ্ছাকৃতভাবে এখানে মেনুগুলো দিয়ে জাম করার দরকার হয় না, যার কারণে কি হয়ে যায়, চলে যায়, আবার প্রয়োজন হলে আবার আসে। কখন প্রয়োজন হয় কখন প্রয়োজন হয় না, এটা যখন ফটোতে ক্লিক করি তখন কম্পিউটার বুঝতে পারে, ফটো থেকে সিলেকশন উঠে গেলে কম্পিউটার আবার বুঝতে পারে এখন আর এই মেনুটা দরকার নেই। যখন ফরম্যাট মেনুতে আসছি আমরা, তখন আমরা এখানেও কিছু আপনার গ্রুপ পাচ্ছি, ট্যাব পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, সেকেন্ড দেখতে পাচ্ছেন পিকচার স্টাইল, থার্ড দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ, ফোর্থ পেয়েছেন সাইজ। শিরোনাম দিয়ে আমরা কিছুটা আজ করতে পেরেছি, যা আসলে আমাদের এই রিলেটিভ কাজগুলো এই গ্রুপের মধ্যে রয়েছে। শুরুতেই দেখতে পাচ্ছেন হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। যখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তখন অটোমেটিক ভাবে যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে দেখে। এটা হলো ব্যাকগ্রাউন্ডের কাজ। কিপ চেঞ্জ যদি বলে ওকে ঠিক আছে, তো টিক মার দিন। ডিসকার্ড অল চার্টস, ও দরকার নেই। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আসলে অ্যাকচুয়াল ভাবে কাজ করতে পারে না, হুবহু যেটা দরকার ওইভাবে কাজ করতে পারে না। না পারার কারণে আমরা এটা ব্যবহার করি না। নাম্বার 2, কারেকশন। যদিও বা এখানে বলা হচ্ছে কারেকশন, এখানে আসলে কারেকশনে কিছু নেই। বাকি এটা রয়েছে, আপনার ফটোটাকে যদি আপনি ব্রাইটনেস কমাইতে চান, বাড়াইতে চান, কন্ট্রাস্ট কমাইতে চান, বাড়াইতে চান, আলো কমাইতে চান, বাড়াইতে চান, এইভাবে কাজগুলো আপনি কারেকশন থেকে করতে পারবেন। যখন কারেকশনে যাবেন তখন ব্রাইটনেসে গেলে এই সাইডে রয়েছে ব্রাইটনেস আর এই সাইডে রয়েছে আমার কন্ট্রাস্ট। দেখেন আমার ফটোটাকে যখন আমি ব্রাইটনেসের বিভিন্ন কালার উপর নিয়ে যাচ্ছে, ডিপ অন্ধকার হচ্ছে, এইভাবে আমার ফটোটা বিভিন্ন রূপ দেখাচ্ছে। আমার মুখে মূলত হলো আমার ফটোটার নিচে হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি যদি এই মুহূর্তে এই জায়গাতে ক্লিক করি ব্রাইটনেস এর মধ্যে, তখন দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের মিলিয়ে আমার এই এটা রিমুভ হয়ে গেছে। দেখেন পেছনে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালার দেখাচ্ছে না। এইভাবে ফটোর কিছু কাজ আপনি ব্রাইটনেস থেকে বা কন্ট্রাস্ট থেকে আপনি করতে পারবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড টোটালি নেই। কারেকশন থেকে যদি আপনি নর্মাল ক্লিক করেন নর্মাল হয়ে যাবে, কারেকশন থেকে যদি আপনি কালার ক্লিক করেন কালার হয়ে যাবে।
আমি কোন একটা কালার দিলাম। এরপর আসলে হলো কালার। এই ইয়েটাকে আপনি একটা কালার তো রয়েছে, আপনি চাইলে এখান থেকে আরো কিছু কালার করতে পারবেন। কালার অপশনে গিয়ে ওয়ান কালার রয়েছে অনেক, দেন কালার চেঞ্জ করতে পারতেছেন। নিচের দিকে যখন দেখবেন যে আর অনেকগুলো কালার রয়েছে, কালার চেঞ্জ হবে, দেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, এটাকে কালার বলে। এভাবে ওয়াশ আউট বা হালকা জলসাবের মতো দিয়েও আপনি ফটোর কাজগুলো করতে পারবেন। এরপর দেখেন আর্টিস্ট ইফেক্ট। আর্টিস্টিক ইফেক্ট এটা কেমন? অর্থাৎ আমাদের যেমন আমরা রিসেন্ট পিকচার ক্লিক করলাম, তখন মূল ফটোটা আসলো। আর্টিস্টিক ইফেক্টে যখন যাব, তখন আমরা অনেকে দেখেছি টাইলস, তারপরে এরকম নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে আমাদের ফটোগুলোকে হুবহু চিত্র তুলে ধরা হয়। আমরাও আমাদের ফটোগুলোকে এইভাবে চিত্রের মাধ্যমে টাইলস এর মতো, আর্টিস্টিক ইফেক্ট মিন টাইলস এর মধ্যে আপনার ফটোটাকে এমন ভাবে সেট করা যে মনে হবে যে এটা টাইলস এর মধ্যে করা। কম্প্রেস পিকচার্স প্রয়োজন হবে না, চেঞ্জ পিকচার প্রয়োজন হবে না। আমরা ফটো দরকার হলে আমরা নিয়ে আসতে পারি, চেঞ্জ পিকচার দরকার নেই। আমার এই পিকচারটা ভালো লাগে নাই, তাই আমি অন্য পিকচার নিব, এতটুকু চেঞ্জ পিকচারের কাজ। এরপর আসলে হলো আমরা যদি কোনো ধরনের কাজ করে থাকি, কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করে থাকি, আমরা যদি ক্লিয়ার ফরম্যাটিং, যে ইনসার্ট মেনুর হোম মেনুর ক্লিয়ার ফরম্যাটিং রয়েছে, ঠিক এইভাবে আমরা ইনসার্ট মেনুরও একটা ক্লিয়ার ফরম্যাটিং পাবো ফরম্যাট মেনুতে, যেটার মধ্যে আমরা রিসেট পিকচার ক্লিক করলে যে সকল কাজগুলো করেছি সবগুলো মুছে গিয়ে আমার মূল ফটোটা আমার সামনে চলে আসবে। এই যে এত সময় ধরে কাজ করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলাম। এবার আসেন ব্যাকগ্রাউন্ডে চতুর্পাশে যে বর্ডারটা রয়েছে, ওই বর্ডার নিয়ে কাজ করি আমরা। ওই বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন যে পিকচার স্টাইলের মধ্যে কিছু ফ্রেম আছে। আমার ফটোটা কোন ফ্রেমের মধ্যে দিলে সুন্দর হবে, ওই ফ্রেমটা আমি সিলেক্ট করব। আমি এখান থেকে একটার উপর মাউস যখন নিয়ে যাব আমাকে দেখাবে কেমন হবে। দেখেন আমাকে ফ্রেম দেখাচ্ছে, কোন ভাবে আমি চাই ওইটা আমাকে দেখাচ্ছে, কোন ভাবে আমার জিনিসটা সুন্দর দেখা যায়। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন আমার এটা কত সুন্দর ভাবে ফুটে উঠছে। তো আপনি যখন এখান থেকে পরিবর্তন করবেন, নিচের দিকে যান, আরো অনেকগুলো ফ্রেম পাবেন। আপনি এইভাবে ফ্রেমের মাধ্যমে আপনার ফটোটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। দেখেন কত স্টাইল এখানে আছে। মানুষ মনে করবে যে এটা ক্যালিগ্রাফি, এটা ক্যালিগ্রাফির ফর্ম বা এটা ক্যানভাস। নিচের দিকে যান, আর অনেক কিছুই পাবেন। এগুলো যখন আমরা কাজ করি, বই পুস্তকের কাজ করি, তখন এগুলো আমাদের দরকার হয়। আমরা এগুলোতে লেখার মিডলে, লেখার মাঝে মাঝে এই ধরনের ফটোগুলো আমরা ব্যবহার করি। আর এই ধরনের ফটোগুলো ব্যবহার করার কারণে সুন্দরভাবে ফ্রেম দিয়ে কালার চেঞ্জ করে ইত্যাদি করে আমরা যখন প্রতিটা পেজের মধ্যে এভাবে সুন্দর করে বসাই, তখন আমাদের ওই বইয়ের সৌন্দর্য বৃদ্ধি পায়। ফলে দেখা গেছে ওই বইটা গ্রাহকদের কাছে একটা চমৎকার রুচিসম্মত বই হিসাবে স্বীকৃতি পায়।
পিকচার স্টাইলের ডান পাশে রয়েছে আমার পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, পিকচার লেআউট। এই পুরোটা হলো আমার পিকচার স্টাইলের মধ্যে। পিকচার স্টাইলে এখানে কিছু ফরম্যাট রয়েছে। আবার যদি এই ফরম্যাটের অধীনে কিছু কাজ করতে চান, কালার করতে চান, সেগুলো আপনি এখান থেকে করতে পারেন। পিকচার বর্ডারে গেলে কোন কালারটা আপনার দরকার সেই কালারটা আপনি এখান থেকে চুজ করেন। যেটা আপনার দরকার হবে সেটাতে আপনি ক্লিক করেন। এভাবে আসেন পিকচার ইফেক্ট, এই ফটোটাকে আরো ভিন্ন স্টাইলে দেখাতে পারবেন। যেমন দেখেন এখন চাবির রিং এর মতো দেখা যাচ্ছে, খুব মনে হচ্ছে যেটা গ্লাসের ভিতরে লেখাটা। এভাবে দেখেন আর অনেকগুলো স্টাইল এখানে দেখতে পাবেন। শ্যাডো স্টাইলে যান, শ্যাডো স্টাইল দেখাবে আপনাকে। রিফ্লেকশন স্টাইলে যান, রিফ্লেকশন দেখাবে। যেমন দেখেন আমার ঠিক একটা ছায়া পড়েছে, রিফ্লেকশন বলে এটাকে। এই রিফ্লেকশনটা যখন আপনি দিবেন তখন ফটোর নিচে দেখবেন যে একটা ছায়া পড়েছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকেন ওইভাবে। গ্লোতে ক্লিক করবেন তখন দেখবেন গ্লো স্টাইল থাকবে। গ্লো মানে হলো স্ট্রোকের চতুর্পাশে আলাদা একটা শ্যাডোর মতো ব্যবহার হয়। সফট ইডিজির মধ্যে কিছু ফরম্যাট রয়েছে দেখেন এখান থেকে, বা বেবেল থেকে আমরা এখান থেকেও দেখতে পারবো আমরা কোনটা দিতে পারি, কোন স্টাইলটা আমাদের কাছে পছন্দ। এভাবে আছেন আমার ইফেক্টের মধ্যে গিয়ে রোটেশন, 3D রোটেশন, কোন স্টাইল আপনি চান 3Dটা, যে স্টাইলে চান আপনি ওই স্টাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এটা নিলাম এখানে 3D স্টাইল। এই যে 3D স্টাইল এখানে রয়েছে, আমি এখান থেকে যেমন চেঞ্জ করতে পারবো, নরমালের মধ্যে নিয়ে আসতে পারবো। এরপর আসলে হলো পিকচার লেআউট। আমার এই পিকচারটা এখানে যেমন ফ্রেম রয়েছে, এরকম কিছু লেআউট মোডে আমরা নিতে পারি। কেমন লেআউট মোড? যেমন দেখা গেছে আপনার একটা গোলগাল একটা ইয়া রয়েছে, আপনি চাচ্ছেন যে ওইটার মধ্যে এটাকে অ্যাড করতে। ওইটার মধ্যে এটাকে অ্যাড করতে, তাহলে আপনি কি করবেন? পিকচারে গিয়ে যাবেন, এখান থেকে আপনি কোন ফরম্যাটের মধ্যে অ্যাড করতে চান, এখান থেকে যে ফরম্যাটটা আপনার পছন্দ হবে আপনি ওইটাতে ক্লিক করেন, যেটা আপনার কাছে ভালো লাগবে। তবে পিকচার লেআউটটা আমাদের আসলে পিকচারের জন্য দরকার হয় না, এই লেআউটটা আমাদের দরকার হয় ডায়াগ্রামের জন্য। ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম হলো চিত্রের মতো। আমরা যেমন বংশধারা বের করতে পারি, ঠিক কোন যন্ত্র থেকে কোন যন্ত্রে কোনটার সাথে কোন যুক্ত হয়েছে সেটা আমরা দেখতে পাই ডায়াগ্রামের মাধ্যমে। এই যে কাজগুলো করলেন, প্রথমটা কাজ করলেন ব্যাকগ্রাউন্ড নিয়ে, সেকেন্ডটা কাজ করলেন ফ্রেম নিয়ে, তৃতীয়টার মধ্যে আসেন হলো পজিশন। এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানে পজিশন আছে কয়টা? 9টা। এখানে কয়টা পজিশন আছে বলেন? কয়টা পজিশন আছে? 9টা। 9টা পজিশন। আমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা বলেছিলাম একটা টেবিলের ভিতরের লেখাটা 9টা জায়গার মধ্যে অ্যালাইন করা যায়, টপ, জি। বটম, জি স্যার প্রত্যেকটা 3টা করে। 3টা করে। গুড। ঠিক আমার এই জায়গার মধ্যে সেম কন্ডিশন, টপ, মিডল, বটম। টপের যেমন 3টা সাইড রয়েছে, লেফট রাইট সেন্টার। মিডলও সেম রয়েছে, লেফট রাইট সেন্টার। বটমও সেম রয়েছে, লেফট রাইট সেন্টার। তাহলে এইভাবে এইখানে লেফট রাইট সেন্টারটা কি? টেবিলের ক্ষেত্রে তো আমরা বুঝতে পেরেছি এটা, যে এটা আমার টেবিলের ঘরের ভিতর। এই জায়গার মধ্যে কোন জায়গায়? এই জায়গার মধ্যে আমার অ্যালাইনটা কোন পাশে হবে? এই জায়গার মধ্যে অ্যালাইনটা হবে হলো পেজের। বর্তমানে পেজের বটম, টপের লেফট সাইড আছে। সেন্টারের মধ্যে মাউসটাকে নিয়ে যান, পেজের মিডল আসবে। রাইটে নিয়ে যান, পেজের ডানে আসবে। মিডলের রাইটে নিয়ে যান, পেজের ডানের
মিডল আসবে, মিডল ক্লিক করেন তাহলে পেজের মাঝখানে আসবে, মিডলের লেফটে ক্লিক করেন তাহলে মিডলের লেফট বাম পাশে যাবে, বটমের লেফটে ক্লিক করেন বটমের বামে যাবে, বটমের সেন্টারে ক্লিক করলে পৃষ্ঠার নিচের মাঝে আসবে। এইভাবে যখন যেই জায়গাতে আমি এটাকে সেট করতে চাই আমি পজিশনের মাধ্যমে সেট করতে পারি, বাট এটা কখনো আপনার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? আপনি কোন জায়গাতে দিবেন এটা আপনি ধরে ধরে নিয়ে যেয়ে দিতে পারবেন, কখনো এইভাবে পজিশনের মাধ্যমে দেওয়ার প্রয়োজন হবেও না। আর এইভাবে দিলে আমাদের লেখা দৌড়ে চলে যাবে অন্য জায়গায়, তো যার কারণে আমরা এটাকে ম্যানুয়াল ভাবে আমরা এটাকে মুভমেন্ট করি। আমার যদি এই মুহূর্তে দরকার হয় মিডিলে তো আমি মিডিলে ধরে টান দিই, যদি নিচে দরকার হয় নিচে দিয়ে টান দিই, এভাবে নিয়ে যাই। বাট আমার এটা কিন্তু বর্তমানে কিন্তু যাচ্ছে না, ডাইনেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। এটা বলা যায় যে ছাগলের পালের মতো। একটা ছাগল যখন সামনে পানি দেখে তখন কিন্তু আর তাকে নড়াইতে পারবেন না, ওই পানিতে নামাইতে পারবেন না। ছাগলের সবচেয়ে বড় শত্রু হলো পানি। ওর সারাটা দিন না খেয়ে থাকতে পারবে বাট এক ফোঁটা পানির কাছে সে যাবে না। ঠিক এটাও আচরণগত ভাবে ওইটার মতোই, ডানে টান দেন যাবে না, নিচে টান দেন যাবেন, তাহলে কোন দিকে যাবে? যেখানে রয়েছে ওই জায়গায় থাকবে। তো এটাকে ইজি ভাবে মুভমেন্ট করার জন্য, নড়াচড়া করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমার ভার্ব টেক্সট চেঞ্জ করতে হবে। ভার্ব টেক্সট এর মধ্যে রয়েছে ইন লাইন উইথ টেক্সট, স্কয়ার, স্ট্রেট, থ্রো, টপ এন্ড বটম, behind text, in front of text, edit rough points, more layout option। এগুলো হলো আমরা যে বলেছিলাম কিনা আপনাদেরকে যে এখানে পেজের মোডের কথা বলেছিলাম, কারো কি জেহানে আছে যে পেজের মোড থাকে? বলেন। না স্যার। বলেছিলাম আমার জানা মতে, কারো জানা নাই? যে বলেছিলাম যে পেজের মোড থাকে, এই যে পেজটাকে যেমন ছোট বড় করতে পারতেছি, এখানে কিছু মোড রয়েছে, কারো মনে নেই? মনে নাই স্যার। বলছিলেন কিন্তু খেয়াল নাই স্যার। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মানুষের যেমন মোড থাকে রাগ, স্বাভাবিক, হাস্যোজ্জ্বল, এরকম মুডের মতো জি আমার। জি বলেছিলেন স্যার। জি স্যার বলেছেন। তো ঠিক এই যে পেজের মুড থাকে, আমার পিকচারে মুড থাকে। মানুষের মুড, পেজ মুড, পিকচারের মুড, তিনটা মুড পাইছেন তো? মানুষের মুড হল কেমন? মানুষ হাসি খুশি থাকে, স্বাভাবিক থাকে, রাগত সর থাকে, রাগান্বিত থাকে। আবার পেজ গুলো এরকম থাকে, নরমাল থাকে, তারপরে আমার প্রিন্ট লেআউট মোড থাকে, তারপরে আমার এই ফুল স্ক্রিন মোড থাকে। এক একটা মোডের এক এক ধরনের কাজ। ঠিক আমার পিকচারটাও বর্তমানে যে মোডে রয়েছে সেই মোডটার নাম হলো ইনলাইন উইথ টেক্সট। এটা লাইন হিসাবে এইটা দেখাচ্ছে। কিসের লাইন? আপনার টেক্সটের লাইনের মতো। টেক্সট আমরা যে লেখালেখি করি এগুলোকে টেক্সট বলে। এই টেক্সট লাইনের জায়গায় এটা রয়েছে। আমরা যদি এই মুহূর্তে শুরুতে কিছু লিখি, দেখেছেন এই লেখাটার ঠিক আমার এই লাইন বরাবর, এই লাইন বরাবর আমার কি হয়েছে? সেট হয়েছে। যার কারণে এখানে দেখাচ্ছে ইন লাইন উইথ টেক্সট। বর্তমানে যে মোড রয়েছে এটার নাম হলো ইনলাইন উইথ টেক্সট। স্কয়ার, থ্রো, টপ, বটম, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ টেক্সট, এই চারটা মোড যখন থাকবে, এই চারটা মোড থেকে কোনো একটা মোডে যখন থাকবে
তখন যেই কোনো জায়গাতে আপনি ইজি ভাবে এটাকে মুভমেন্ট করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। আমি স্কয়ার ক্লিক করলাম, এখন দেখেন এটাকে ইজি ভাবে নিতে পারছি। এইটাকে যে ইজি ভাবে নেওয়ার জন্য যে আমাকে এই মোড করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এক একটা মোডের এক এক ধরনের, বলছিলেন এক একটা মোডের কি এক এক ধরনের কাজ। যেমন আমি হ্যাঁ এখানে করলাম, দুজন একসাথে যত কম আনানো যায় তাই মানে ওদেরকে বইলা যত কম লওয়া যায় দেখো দুজন একসাথে গেছেন যত কম রিকোয়েস্ট করা যায় যে কম দেন কম দেন ভাই, কম দেন এটার জন্য অবসর নিয়ে দুজন একসাথে গেছেন। দরকার নাই আমার যাওয়ার, আপনার বাড়িতে যদি তাহলে বললেন না। এই ভাই ক্লাসের মধ্যে এসে আপনি কি শুরু করলেন? মিউট করে রাখেন আপনি। আচ্ছা শেষ হয়েছে কথা। জি খেয়াল স্যার। করেন, এই জায়গার মধ্যে আমি নিয়ে আসলাম লেখাটাকে, লেখাটাকে আমি উপরে নিয়ে আসলাম, ঠিক লেখার উপরে। লেখাটা কিন্তু সরে গেছে, লেখাটা কিন্তু না সরে যাচ্ছে কিনা বলেন? না স্যার, জি না স্যার। যাচ্ছে না। এর কারণ হলো বর্তমানে যে মোডে রয়েছে সেটার নাম হলো ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের উপরে। আপনার পিকচারটা কিসের উপর থাকবে? টেক্সটের উপরে লেখার উপরে। টেক্সটের উপরে যে আপনার ফটোটা, টেক্সটের নিচেও আপনার ফটোর নিচেও তো টেক্সট আছে, তাহলে সেটা হাইড হয়ে গেল না? জি স্যার। জি আপনার দরকার কি, হয়তো ফটোটার চতুর্পাশে লেখাটা থাকবে, অথবা কোনো একটা সাইড থাকবে, অথবা ফটোটাই লেখার নিচে চলে যাবে, কোনো না কোনো একটা ভাব দরকার। কিন্তু ইন ফ্রন্ট অফ টেক্সট আমার দরকার এই জায়গা নয়। তাহলে এই মোডটা থেকে আমি চলে যাই বিহাইন্ড টেক্সট। আমি যখন বিহাইন্ড টেক্সটে যাব, তখন দেখেন আমার ফটোটা কি লেখার নিচে নাকি উপরে? নিচে। 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 তাহলে নিচে হওয়াতে আমার লেখাটা দেখা যাচ্ছে, বাট লেখাটা কিন্তু স্পষ্ট হয় নাই। লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এর কারণ কি, ফটোটা একটু ডিপ কালার, যার কারণে ফুটে উঠছে না। ফটোটাকে আমাদের একটা হালকা করে দেওয়া দরকার। তাহলে আমি কিভাবে করব? কালার মেনু থেকে চলে যাব আমার ওয়াশ আউট। যখন আমি ওয়াশ আউট চলে যাব, ব্যাকগ্রাউন্ড থেকে নো বর্ডার ক্লিক করলাম। এবার যখন আমি চলে যাব বিহাইন্ড টেক্সট, তখন আমার লেখাটা স্পষ্টভাবে ফুটছে। এইভাবে আপনি আপনার মাদ্রাসার জন্য যখন একটা পেজ তৈরি করবেন, ওই পেজের যে লোগোটা রয়েছে, লোগোটাকে ঠিক এইভাবেই বসাবেন। বুঝাইতে পারলাম? ওই ফটোটাকে, লোগোটাকে আপনি জি স্যার। আমার বসাবেন বিহাইন্ড না টেক্সট। স্যার, ওই দিকে ফেলছি তো টাকা যাবে না। আর ওয়াশ আউটের মাধ্যমে কালারের যে এখানে অপশন গুলো রয়েছে হালকা করা, ওইটার মাধ্যমে লেখাটাকে হালকা করা। এবার আসেন ঠিক টপ এন্ড বটম। টপ এন্ড বটমেরটা দেখেন, টপ এন্ড বটম। কথা বলেন কেন ভাইজান? কথা বলতে ভালো লাগলে একটু মিউট করেন, কথা বলেন। কথা বলতে তো আমি নিষেধ করি না কাউকে, করেছি নিষেধ? আপনার ইচ্ছা মতো মারামারি করেন, কথা বলেন, চিল্লাচিল্লি করেন, কোনো আপত্তি নেই। বাট আপনার মোবাইল থেকে মাইক্রোফোনটাকে কি করে রাখেন? অফ করে, মিউট। মিউট করে রাখেন। আপনার মাইক্রোফোনটা যখন মিউট ক্রস থাকবে, তখন আপনি হাজার কথা বললেও আমাদের সমস্যা হবে না, এবং আপনি আমাদেরও কথা শুনতে পাবেন অনায়াসে। বর্তমানে আমার ফটোটা রয়েছে কোন মোডে? টপ এন্ড বটমে। আমি যদি থ্রুতে ক্লিক করি, তখন দেখেন আরেকটা মোড দেখাচ্ছে। আমি যদি থ্রিতে ক্লিক করি, তখন দেখবেন যে আরেকটা মোড। স্কোয়ারে যদি ক্লিক করি, তখন দেখবেন যে আরেকটা মোড। এগুলোকে বলা হয় পিকচার মোড
আর এই মোড গুলো লেখাটাকে সাজানোর জন্য এক এক সময় এক একটা মোড আমরা ব্যবহার করে থাকি। সর্বশেষ রয়েছে এটা যে টেক্সট ওয়ার্ড পয়েন্ট। ওয়ার্ড পয়েন্ট মানে কি? আপনার এগুলাকে কি করতে পারবেন পয়েন্ট আকারে। দেখেন এই যে পয়েন্ট গুলো, এটা একটু ভুলে গেছি, ওই যে ব্যাকগ্রাউন্ডে লোগো, ওইটা কোন মোডে রাখবো? এই যে বিহাইন্ড গুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার এখানে ডিস্টেন্সটা দেখেন, ভিতর দিকে ঢুকে দেওয়া হচ্ছে। ফলে দেখা গেছে আমার লেখার চতুর্পাশে যে অতিরিক্ত জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো আর নষ্ট হবে না। দেখেন এইটার মাধ্যমে আপনি পয়েন্ট আকারে কাস্টমাইজ ভাবে আপনি মোড চেঞ্জ করতে পারবেন। যদি আপনি পেছনের দিকে নিয়ে যেতে চান তাহলে বিহাইন্ড টেক্সট। যদি আপনার ফটোটাকে যদি কালার করতে চান হালকা কালার, তখন এখান থেকে হালকা কালার রয়েছে, 10 ব্যাকগ্রাউন্ড কালার টু লাইট। আপনি যখন মাউসটাকে নিয়ে যাবেন তখন দেখাবে কোনটাতে হালকা কালার হিসাবে দেখায়, সেটা আপনি ক্লিক করলেন, দেন আপনি ক্লিক করলেন বিহাইন্ড টেক্সট, তাহলে এটাকে পেছনে চলে যাবে। আরামসে আপনি সুন্দর করে এটাকে সাজাইতে পারবেন। এটাকে তো লোগোর মতো আমরা দেখাই, এটাকে লোগোর মতো আমরা দেখাইলাম। কেন লোগোর মতো আমরা দেখালাম? যাতে আমাদের জিনিসটা পেজের মতো মনে হয়। এরপর আসেন অ্যারেঞ্জ। এটার কি কাজ? এখানে দেখেন আমার এই পিকচারটা কয়টা রয়েছে বলেন, আমার এই ফটোটা কয়টা রয়েছে, কয়টা ফটো আছে এখানে? একটা ফটো আছে। দুইটা আছে। দুইটা পাইলেন কোত্থেকে? ওই হালকা যেটা ভিতরে, হালকা যেটা ওটা তো ব্যাকগ্রাউন্ড, ওটা তো ফটো না, ওটা তো ফটো না, ওটা ব্যাকগ্রাউন্ড। এখানে ফটো আছে কয়টা? একটা। আমি কিন্তু ইজি ভাবে মুভমেন্ট করতে পারছি কিসের কারণে? ইন ফ্রন্ট অফ দা টেক্সট এর কারণে। এর কারণে মোড। আপনি তো এগুলো সবকিছু নাম বলতে পারবেন না ক্লিয়ার, এগুলা কোনো না কোনো একটা মধ্যে ইজি ভাবে মুভমেন্ট করা যায়। কয়টা নাম বলবেন? এই জন্য আপনি এভাবে বলতে পারেন পিকচারটাকে ইজি ভাবে মুভমেন্ট করা যায় আমাদের পিকচার মোডের কারণে। পর আসেন ফটো নিলাম এখানে একটা, আপনি যদি এই মুহূর্তে আরেকটা ফটো বানাইতে চান তাহলে হোমে যাবেন, কপিতে ক্লিক করবেন, পেস্টে ক্লিক করবেন, দেখবেন যে দুইটা হয়ে যাবে। ওকে, আবার কপি করবেন, পেস্টে ক্লিক করবেন, দেখবেন যে আরেকটা হয়ে গেছে। এবার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। আমরা এক একটার মধ্যে এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড দিলাম। দেখেন আমার একটা ফটোর নিচে কিন্তু আরেকটা রয়েছে, এটার নিচে রয়েছে আমার এটা, এটার নিচে রয়েছে আমার এটা, তাই না? এক একটার নিচে এক একটা ফটো রয়েছে, যে আমার এক একটার নিচে এক একটা ফটো আছে। এই ফটোগুলোকে আমি কপি করেছি, পেস্ট করেছি। যদি কোনো ফটো, কোনো প্রজেক্ট, কোনো অবজেক্ট, আজকে মনে হচ্ছে যে আপনারা একটু বেশি ব্যস্ত, ক্লাস কি শেষ করে দিব? জি না স্যার। না স্যার, কিন্তু কয়েকজনের জন্য বিরক্ত আসলে স্যার, কি আর করবো। না, মনে হচ্ছে যে আপনারা সবাই কম কম বেশ অনেক ব্যস্ত, যার কারণে একের পর এক ফোন আসতেছে আর আপনারা কথা বলতেছেন মিউট না করে। স্যার কন্টিনিউ করেন। এই যে ফটোগুলো রয়েছে, যেই কোনো ধরনের
অবজেক্ট কাকে বলা হয় এটা আজকে খেয়াল করেন। হোম মেনুর সিলেক্ট মেনু থেকে একটা কমান্ড কিন্তু আমি বাদ দিয়েছিলাম সেই দিন, কার কার মনে আছে? কে বলতে পারবেন? অবজেক্ট এডিটিং অবজেক্ট সিলেক্ট অবজেক্ট একটা বাদ দিছেন স্যার। বলেছিলাম যে এটা আপনাদেরকে পরে শিখাবো, কেননা আপনাদেরকে আগে শিখতে হবে অবজেক্ট কি। আজকে সেই অবজেক্ট গুলো আমরা দেখছি। এখান থেকে কোনো পিকচার, কোনো ফটো, ক্লিপ আর্ট, শেপ, টেক্সট বক্স, এগুলোকে অবজেক্ট বলা হয়। কি বলা হয়? অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট সেই হিসাবে আমার এই ফটোটাও কি অবজেক্ট? এই ফটোটাও কি অবজেক্ট? যেই কোনো অবজেক্ট, অবজেক্ট যেই কোনো অবজেক্ট মুহূর্তের মধ্যে কপি পেস্ট করবেন কিভাবে? এটাকে আমি কেটে দিলাম, এটাকে নিলাম, তাহলে এটাকে আমাকে কপি পেস্ট করতে হলে আমাকে কোথায় যেতে হবে? হোম, কপি পেস্ট, হোম কপি পেস্ট, তারপরে দুইটা কমান্ড কমপক্ষে ব্যবহার করতে হবে, তাই না? দুইটা কমান্ড কমপক্ষে কি করতে হবে? ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ধরে এই প্রজেক্টটা টান দেন, অটোমেটিক ভাবে কপি পেস্ট হয়ে যাবে। কিবোর্ডে কি ধরে? কন্ট্রোল কন্ট্রোল বাটন ধরে যদি শুধু টান দেন, অটোমেটিক কপি পেস্ট। কপিরও দরকার নাই, পেস্টও দরকার নাই, শুধুমাত্র টান দিবেন কন্ট্রোল ধরে, কি হয়ে যাবে? কপি হয়ে যাবে। কপি পেস্ট হয়ে যাবে। কপি হয়ে যাবে আর কপি পেস্ট হয়ে যাবে, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। জি স্যার। কম্পিউটারে কপি মানে হলো কপি করে নেওয়া, সেটিং করার কাজ হলো পেস্টের কাজ। এর জন্য কম্পিউটার ক্ষেত্রে বলতে হয় কপি পেস্ট। একসাথে যখন চলে আসে তখন কি হয়? কপি পেস্ট। আসেন, আমি কেন আনলাম কপি পেস্ট? এইখানের মধ্যে আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছিলাম, এখানে দেখেন ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। আমি যখন ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, অটোমেটিক ভাবে আমার উপরে থাকা এই অবজেক্টটা নিচে চলে গেছে। কোথায় চলে গেছে? নিচে চলে নিচে গেছে। ঠিক আমি যদি এই বক্সে ক্লিক করি, আমি যদি এই বক্সের মধ্যেও কি করি? ক্লিক করি, তখন দেখেন আমি যদি এই মুহূর্তে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করি, তখন আবার ওই অবজেক্টটা উপরে চলে আসলো। সেন্ড ব্যাকওয়ার্ড মানে হলো একটা একটা করে নিচের দিকে যাবে, একটা একটা করে কি যাবে? আমি যদি আবারও সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করি, তখন কোনটা নিচে যাবে? সবার নিচেরটার নিচে যাবে। তাহলে এখন সবার নিচে কোনটা আছে? মিডলেরটা। মিডল মাঝেরটা সবার নিচে কোনটা আছে? মাঝেরটা মিডিয়ারেটটা। তাহলে আমি যদি এটাকে উপরে উঠাতে চাই, ব্রিং ফরওয়ার্ড একবার ক্লিক করলাম, তাহলে একটার উপরে উঠলো। আবার ক্লিক করলাম তো আরেকটার উপর উঠলো। আবার সেন্ড ব্যাকওয়ার্ড একবার ক্লিক করলাম, একটা নিচে গেল। আবার ক্লিক করলাম, আরেকটা নিচে গেল। জি বুঝতে ব্রিং ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, এটার একটা একটা উপরের দিকে উঠবে, একটা একটা করে নিচের দিকে নামবে। ঠিক এটার ভিতরে মোর অপশন রয়েছে, যেটার মাধ্যমে আপনি ডিরেক্ট যেতে পারবেন হলো bring in front of text অথবা bring to front, এবং send back এর মধ্যে গিয়ে দেখতে পারবেন যে send to back। send to back ক্লিক করলে সবার নিচে চলে যাবে, আবার bring to front এ ক্লিক করলে সবার উপরে চলে আসবে, একটা একটা করে নয়, একসাথে। আমি যেমন এটাকে আরেকটা কপি করলাম, তাহলে কয়টা কপি হলো? 4টা। আমি এটাকে সবার নিচে নিয়ে যেতে চাই, তাহলে send to back ক্লিক করব, সবার নিচে চলে গেছে। আর যদি আমি ব্রিং ফরওয়ার্ড একবার ক্লিক করলে একটার উপর, আরেকবার ক্লিক করলে আরেকটার উপর, আরেকবার ক্লিক করলে আরেকটার উপর,
একটা একটা করে। যদি মোর অপশন ভিতরে গিয়ে যদি ডাইরেক্ট ব্রিন টু ফরওয়ার্ড ফ্রন্টে ক্লিক করে সবার উপরে, এবং সেন্টে গিয়ে যদি সেন্ট টু ব্যাক ক্লিক করে সবার নিচে চলে যাবে। এই দুইটা কমান্ডের কাজ হলো একটার উপরে আরেকটা উঠানো, একটার নিচে আরেকটা নামানো। আর সিলেকশন প্যানেল মানে হলো এখানের মধ্যে আমার 4টা অবজেক্ট আছে। কয়টা? চারটা স্যার। কয়টা অবজেক্ট? কয়টা এখানে? চারটা চারটা। চারটা স্যার। চারটা। 4টা। তো এই 4টার মধ্যে আমরা চাচ্ছি যে 4টা থাকবে, কিন্তু আমরা একটা, দুইটা কিংবা 3টা আমরা হাইড করে ফেলবো, কিনা শো করবে না। আছে এখানে থাকবে, যখন দরকার হবে আবার নিয়ে আসবো। এমন হতে পারে কিনা মাঝে মধ্যে? জি স্যার। করবেন সিলেকশন প্যানেলে এভাবে আপনি টিকমার উঠিয়ে দিতে পারেন। দেখেন, টিকমার উঠিয়ে দিলে তখন দেখবেন যে এটা আসবে আবার চলে যাবে। আমি যখন আবার ক্লিক করব আবার আসবে। এগুলো সবকিছু গ্রাফিক্স এর কাজের মতো। এই কমান্ড গুলো সব গ্রাফিক্স এর মধ্যে রয়েছে। তার মানে মাইক্রোসফট শিখলে গ্রাফিক্স এর আইডিয়াটাও কি হয়ে যাবে? শেখা হয়ে যাবে। তো এটা হলো আমার সিলেকশন টুলের কাজ। হলো আমার এই যে অবজেক্ট গুলো রয়েছে এটাকে স্ক্রিন থেকে হাইড করা বা আবার নিয়ে আসা। সিলেকশন প্যানেল সম্পর্কে আমরা জানলাম। আসেন ডান পাশে অ্যালাইন। এমন হতে পারে যে সবগুলোকে আমরা এখানে সিরিয়াল করলাম। এইভাবে আমরা কি করলাম? সিরিয়াল করলাম। এখন দেখা গেছে আমাদের সিরিয়ালের মধ্যে কি হতে পারে? আমাদের এই সিরিয়ালের মধ্যে এলোমেলো থাকতে পারে। আমাদের এই সিরিয়ালের মধ্যে এলোমেলো থাকতে পারে, তাই আমরা কি করব? সিলেক্ট করব, অ্যালাইন করে নেব। অ্যালাইন করব। এই যে অ্যালাইন করব, অ্যালাইন করার জন্য আমাকে আগে সিলেক্ট করতে হবে না? জি। এখানে সিলেক্ট করার নিয়ম কি বলেন? অবজেক্ট থেকে স্যার, অবজেক্ট থেকে সিলেক্ট করবে। এখানে সিলেকশনের কাজ হলো কি অবজেক্ট থেকে, নাকি একটা ধরে এরপরে গিয়ে আমরা কন্ট্রোল বাটন ধরে ধরে আরেকটা এভাবে সিলেক্ট করব? কোনটা বলেন? আমি যদি এই মুহূর্তে এটা ক্লিক করি, পরেরটা যদি আমি ধরতে যাই তখন ক্লিক করলো তো আগেরটা আনসিলেক্ট হয়ে গেল। তাহলে আমি যদি এটাও সিলেক্ট করি, এটাও সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল চাপতে চাপতে কন্ট্রোল ধরে করতে হবে। তারপর গুলো কন্ট্রোল বাটন ধরে ধরে শুধু ক্লিক করতে হবে, তাহলে কি হবে? সিলেক্ট হবে। সিলেক্ট হবে। এবার আপনি অ্যালাইনমেন্টে চলে যান। অ্যালাইনটের 4টা পয়েন্ট রয়েছে। কয়টা পয়েন্ট? আচ্ছা। অ্যালাইন টপ, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার। অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। এগুলো কিভাবে? এগুলো সবগুলো হলো আমার এই অ্যালাইন্ড। স্ক্রিনটা পুরোপুরি দেখা যাইতেছে না। দেখেন লেফটে যখন ক্লিক করেছি তখন দেখেন সবগুলো এক সমান হয়েছে। সবগুলো কি হয়েছে? এক সমান। কেমন এক সমান হয়েছে আমি একটু ছোট করে দেখাই আপনাকে। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এক জায়গায় আটকে আছে। কি বলেন সবাই? এক জায়গায় আটকে আছে? জি না স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখেন অ্যালাইন লেফটে যখন ক্লিক করব তখন কিন্তু বাম পাশের শুধু অ্যালাইনটা ঠিক হবে। অ্যালাইন রাইটে যখন ক্লিক করব তখন শুধু ডান পাশের অ্যালাইনটা ঠিক হবে। আমি একটা ছোট একটা বড় করে বোঝানোর জন্য আপনাকে ইয়ে করেছি। সবগুলো সমান হলে তো আপনি বুঝতে পারবেন না ডান আর বাম। এর জন্য একটা ছোট বড় করে দেখাচ্ছি আপনাকে। তাহলে এখান থেকে দেখেন অ্যালাইন লেফটে যখন ক্লিক করি তখন বাম দিকটা শুধু সিরিয়াল হচ্ছে।
অ্যালাইন রাইটে ক্লিক করলে শুধু ডান দিকটা সিরিয়াল হচ্ছে, আর অ্যালাইন যদি সেন্টার ক্লিক করি তখন সবগুলোর মিডল বরাবর আসবে। এখন মিডল বরাবর ঠিক রাখতে গিয়ে ডান বাম বড় হইতেই পারে, কি বলেন? মিডল বরাবর ঠিক রাখতে গেলে ডান বাম কি হইতে পারে? বড় হইতে পারে। মানুষের কাতারের মধ্যে যেমন মানুষ বড় ছোট হলে সেজদার জায়গাটা আকবর হইতে পারে, ঠিক বিষয়টা এমন। এবার আসেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা অনেকটা সেম। অ্যালাইন মিডল ক্লিক করলাম, দেখেন সবগুলো মিডল হয়ে গেছে, সব সেন্টার অ্যালাইনড। আমি যদি অ্যালাইনডে ক্লিক করি, বটমে ক্লিক করি, তখন নিচের সাইড দিকে অ্যালাইন হবে। এই হলো অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইন টু পেজ, আমরা পেজ ভিত্তিক অ্যালাইন করতে চাইলে, মার্জিন ভিত্তিক যদি আমরা অ্যালাইন করতে চাই, এগুলো আমাদের দরকার নাই, দরকার হবে। আসেন, অ্যালাইনের পরে রয়েছে গ্রুপ। কেমন গ্রুপ? আমি যদি এই মুহূর্তে এটাকে মুভমেন্ট করি তখন একসাথে গ্রুপ যাচ্ছে না পুরাটা? আমি কিন্তু একটা যে কোনো একটা টান দিচ্ছি, কিন্তু সবগুলো একসাথে যাচ্ছে, তাই না? কি বলেন? সবগুলো একসাথে যাচ্ছে তো? এই যে সবগুলো যে একসাথে যাচ্ছে, এর কারণ হলো সবগুলো একসাথে সিলেক্ট করা আছে। কি করা আছে? সিলেক্ট করা আছে। সিলেক্ট করা আছে। সবগুলো একসাথে সিলেক্ট থাকার কারণে, সবগুলো একসাথে সিলেক্ট থাকার কারণেই আপনার এগুলো একসাথে মুভমেন্ট হচ্ছে, সিলেক্ট থাকার কারণে। এরপর আসেন, আমি চাচ্ছি যে আমার এই সিলেকশনটা যখন খালি জায়গায় ক্লিক করব তখন কিন্তু আমার সিলেকশনটা উঠে গেছে। এখন ক্লিক করেন, শুধু একটা একটা সিলেক্ট দেখাবে। এখন ক্লিক করলে কয়টা কয়টা দেখাবে? একটা একটা তাহলে আমার এই মুহূর্তে মুভ করলে কয়টা মুভ হচ্ছে? একটা একটা কিন্তু আমি চাচ্ছি যে চারটাকে একসাথে মুভ করতে। তাহলে আমাকে কি করতে হবে? আবারও সিলেক্ট করতে হবে, একটা কন্ট্রোল ধরে কন্ট্রোল কন্ট্রোল। তাহলে এখন সবগুলো সিলেক্ট হলো। এবার ধরে মুভমেন্ট করি, তাই না? মুভমেন্ট হচ্ছে। আমি চাচ্ছি যে এটাকে বারবার তো ক্লিক করে করে সিলেক্ট করা সম্ভব না। সিলেক্ট যেহেতু করেছে, একবারে গ্রুপ করে ফেলি, তাহলে আমাকে বারবার কি করা লাগবে না, সিলেক্ট করা লাগবে না। এবার আমি যখন গ্রুপে যাব, গ্রুপ ক্লিক করলাম, এখন তো গ্রুপ হয়ে গেছে। খালি জায়গায় ক্লিক করলাম, আবার যে কোনো একটা মধ্যে ক্লিক করলাম, দেখেন পুরো একসাথে সিলেক্ট। যে কোনো একটা টান দিই, যে কোনো একটা টান দিই, সবগুলো একসাথে যাচ্ছে। কারণ কি? ঐক্যজোট। কারণ কি? ঐক্যজোট। এখন হচ্ছে ঐক্যজোট। যে যেটাই বলুক না কেন, এখন সবাই একমুখী, এক মার্কা নিয়ে সবাই কি করব? নির্বাচন করব। বিষয়টা হলো এমন। ঠিক এই জায়গার মধ্যে আপনার কি হলো? গ্রুপ হলো, ঐক্য হলো। এই গ্রুপটাকে যদি আপনি ভেঙে দিতে চান, আনগ্রুপ ক্লিক করেন, এখন দেখেন ভেঙে গেছে। এবার টান দেন, সিঙ্গেল সিঙ্গেল যাবে। এখন আর দাম নাই, এখন আর কি নাই? দাম নাই। এভাবে সিঙ্গেল সিঙ্গেল যাবে। এটা হলো গ্রুপ আনগ্রুপের কাজ। এরপর আসলে হলো রোটেট। এগুলো কেটে দিই। দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো চাইনিজ ভাষার মতো হয়ে গেছে। এর কারণ কি জানেন? এটাকে ঘোরানো হয়েছিল। দেখেন কি করা হয়েছিল? ঘোরানো হয়েছিল। এই দেখেন আপনি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে না, এই যে ছোট ছোট পয়েন্ট, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে পিকচারটাকে ছোট বড় করা যায়। কোণা থেকে ধরে এভাবে ছোট বড় করা যায়। আবার পিকচার ডান পাশের মাথাটাকে বাম দিকে, বাম পাশের মাথাটাকে ডান দিকে এভাবে ঘোরানো যায়। ফলে এখানে লেখা থাকার কারণে পিকচারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যখন এটাকে উল্টা করে দেওয়া হয়
তখন দেখা যাচ্ছে এটা সব উল্টা। এটাকে যদি আবার ঠিক করে দেন তখন দেখবেন যে আবার ঠিকভাবে দেখাবে। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ধরে আপনি আপনার পিকচারটাকে ছোট বড় করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে আমার 8টা। কয়টা? অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে কয়টা? 8টা। ভালো করে দেখেন কয়টা? 8টা। ঘুমাইতেছে। 8টা পয়েন্ট। স্যার বলেন। অ্যাঙ্কর পয়েন্ট 8টা। বলেন। গণেন গণেন, এখানে গণেন কয়টা আছে? স্যার অ্যাঙ্কর পয়েন্ট 8টা আছে। আবার গণেন। অ্যাঙ্কর পয়েন্ট 8। 9টা। অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে আমার এখানে 7টা। কয়টা? 8টা দেখা কয়টা দেখাচ্ছে? 8টা। 7টা পেলেন? দেখাচ্ছে স্যার। গণা দেন, গণা দেন। এই গোল গোল বৃত্ত কয়টা আছে? অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা? 8টা। 9টা। আমি দেখতে পাচ্ছি। 9টা আছে। কিভাবে 8টা দেখেন আমি জানি না। 9টা। এখন বলেন 9টা। আরেকটা কই? উপরে 2টা। স্যার মেডেলটা উপরে 2। মিডলের উপরে 2টা। চতুর্পাশে বক্সকে সাইজ করার জন্য আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে 8টা। কয়টা? 8টা। আর একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে যেটা রোটেট করে, রোটেট ঘোরাই। কি করে? ঘোরাই। গোড়াই। কেমন ঘোরাই? যেমন এই ফটোটাকে একটু বাঁকা দরকার হতে পারে, স্টাইল আর কি। এটা কি লেখার মিডলে যদি আপনি এরকম একটা স্টাইল বসান তো সুন্দর দেখা যাবে না? একটু বাঁকা করে যদি লেখাটাকে আপনি বসান তাহলে সুন্দর দেখা যাবে কিনা? কি? এই যে বাঁকা করবেন, যে বাঁকাটা করার জন্য একটা কমান্ড লাগবে না? অ্যাঙ্কর পয়েন্ট গুলো দিয়ে তো আপনি ছোট বড় করতে পারতেছেন, তাহলে মুভ আপনার রোটেট করতে হবে না? এইটা হলো রোটেটের অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যতটুকু দরকার, যেভাবে দরকার এইভাবে আপনি একদম পুরো 360 ডিগ্রিতে আপনি ঘুরাইতে পারবেন। 360 ডিগ্রিতে আপনি কি করতে পারবেন? ঘুরাইতে পারবেন। কথা ক্লিয়ার? এরপর আসেন হলো, এটা হলো আমার রোটেটের কাজ। এখানে যেমন রোটেটের অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে রয়েছে কমান্ড রোটেট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল। অর্থাৎ ডান থেকে বাম দিকে নিয়ে যাওয়া, উপর থেকে নিচের দিকে নিয়ে যাওয়া, এটাকে ফ্লিপ বলে। আর রোটেট ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে ঘোরানো, এটা রোটেটের কাজ। আসেন হলো ক্রপ, কাটা। আপনি কাটতে চান, কোন অংশ কাটতে চান এটা এখান থেকে মার্ক করে দেন। শুধু বিসমিল্লাহ দরকার তো শুধু বিসমিল্লাহ রাখেন। ক্রপের মাধ্যমে শুধু বিসমিল্লাহ রাখলাম আমরা। দেখেন শুধু বিসমিল্লাহ। আবার ক্রপের মধ্যে যতটুকু কেটেছেন ততটুকু আবার ব্যাক করতে পারবেন। এটাকে কাটা বলে না, এটাকে বলে হলো হাইড করা। মূলত এটা কাটার মতোই, এর জন্য আমরা কাটা বলি। ক্রপ টু শেপ, আপনি যে কোনো শেপের মধ্যে এটাকে ক্রপ করতে পারবেন শেপ অনুযায়ী। এই সিস্টেমে ইয়ে করতে চাই, দেখেন এই সিস্টেমে ক্রপ হয়ে গেছে। এভাবে যদি বলেন যে আপনি শেপ স্টাইলটা চেঞ্জ করবেন, লাভ চিহ্ন দিবেন, তো লাভ চিহ্ন দিতে পারেন। ক্রপ টু শেপ, শেপ স্টাইল অনুযায়ী আপনি ক্রপ করতে পারবেন। এরপর রয়েছে আমার সাইজ।
হাইট উইথ, আমার এটার কতটুকু সাইজ করব আমি? যেমন আমি হাইট দিলাম 1 ইঞ্চি এবং উইথ দিলাম আমি 2 ইঞ্চি। দেখেন আমার এটা 1/2 ইঞ্চি হয়ে গেছে। এই সাইজটা এখান থেকে সেটিং করতে হয়। একটা ফটো নিয়ে আমরা কতগুলো কমান্ড ভিন্ন ভিন্ন ভাবে ধাপে ধাপে আলোচনা করেছি। এই যে ধাপে ধাপে পয়েন্ট আকারে আপনাদেরকে আলোচনা করলাম, এই আলোচনা করার একমাত্র হেকমত হলো স্পষ্টভাবে যাতে আপনারা বুঝতে পারেন। আপনাদের মধ্যে যখন কেউ সফল হয়, শিখতে পারেন, তখন আমার পরিশ্রম, কমিউনিটি ক্লাবের পরিশ্রম, কমিউনিটি ক্লাবের দায়িত্বশীলদের পরিশ্রম সার্থক হয়। 100 জন শিক্ষার্থীর মধ্য থেকে আপনারা উপস্থিত থাকেন 15 জন, 20 জন, 22 জন। যদিও বা 15 জন, 20 জন, 22 জন দেখে আমার ভিতরে একটা ক্লান্তি চলে আসে, কিন্তু যখন এই 15 জন, 20 জন যখন সর্বশেষ পর্যন্ত ক্লাসের সময়তে উপস্থিত থাকেন, তখন এই ক্লান্তিটা দূরে চলে যায় এবং স্পষ্টভাবে ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর শক্তি চলে আসে। চেষ্টা করবেন প্রতিটা জিনিস আপনি শিখছেন এটা যাতে ভালো করে আপনি আয়ত্ত করতে পারেন। আপনার সময়টা সার্থক হোক, আমার সময়টাও সার্থক হোক। কমিউনিটি ক্লাবের মেহনতি যে সকল মেম্বারগণ আছেন, যারা বিনা পয়সায় আপনাদের পিছনে সময় ব্যয় করছেন, তাদের সময়ও যাতে সার্থক হয়, এই জন্য চেষ্টা করবেন প্রতিটা সময়কে গুরুত্ব দেওয়ার জন্য। আপনি টাকা যে কয় টাকা দিয়েছেন সেই কয় টাকাকে টাকা মনে না করে এটাকে আপনি মনে করেন যে লক্ষ টাকা। 200 টাকা মনে না করে আপনি এটাকে মনে করেন যে 2 লাখ টাকা। তখন আপনার কাছে গুরুত্ব আসবে, এর আগে নয়। আপনি যদি কোর্সের গুরুত্ব বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোর্সের দাম 2 লক্ষ টাকা হাঁকতে হবে। আপনি 2 লক্ষ টাকা মনে করে কোর্সটা করেন, দেখবেন যে সময় কিভাবে যে আপনার বের হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আজকের ক্লাসে কারো প্রশ্ন থাকলে করতে পারেন।